আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, ৩২ ফিলিস্তিনি নিহত। ইরানি জনগণ ট্রাম্পের এসব হুমকিতে ভীত নয়, খামেনি। পাকিস্তানে কোয়েটাসহ ১২টি শহরে হামলা, ২ দিনে ১০৮ জন জঙ্গি নিহতের দাবি নিরাপত্তা বাহিনীর। পাল্টা পদক্ষেপে ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের। এপস্টেন নথি প্রকাশ, ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন গেয়েছেন মোদি। এবার বিস্তারিত খবর। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, খামেনি বলেছেন, ট্রাম্প নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভয় পায় না, ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। তিনি বলেন, আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না। তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত হানবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা এমন ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত যা তাদের প্রতিরক্ষামূলক ক্ষমতা খর্ব করার উদ্দেশ্য নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৬টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং ৩টি লিটোরাল কম্ব্যাট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার ১ জানুয়ারি থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু হতে পারেন। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর শিরোচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন বা আইআরজিসির নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্যমতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্প নিজেও শুক্রবার ৩১ জানুয়ারি ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। ইতিমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশ সীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ। যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ। শনিবার ৩১ জানুয়ারি সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ভুচিচ বলেন, অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু ইতিহাস বলে এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে। এই প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়কার নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, এ ধরনের ঘটনা অনেক সময় বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। সার্বিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, আমার ধারণা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই সময় শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুচিচের এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এর আগে গত ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি তেহরানকে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানান এবং সতর্ক করেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, ৩২ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। শনিবার ৩১ জানুয়ারি এ হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও আছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাসস্থানচ্যুতদের একটি তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে বলে জানায় সংস্থাটি। ফিলিস্তিনিদের ভাষ্য অনুযায়ী গত অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এমন ভয়াবহ
ভয়াবহ হামলা আর দেখা যায়নি। শুক্রবার হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে একাধিক হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে। এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস দাবি করেছে, পূর্ব রাফা এলাকায় ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে বেরিয়ে আসা ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অঞ্চলটি অক্টোবরের চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, তারা আইএসএ এর সঙ্গে যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। হামাস এসব হামলার নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা দাবি করেছে, চুক্তির এই লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল গাজা উপত্যকায় তাদের নির্মম গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে 7 জন ছিলেন খান ইউনিসের একটি বাসস্থানচ্যুত পরিবারের সদস্য। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় আবাসিক অ্যাপার্টমেন্ট, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা সিটির শিফা হাসপাতালের কর্মকর্তারা জানান, শহরে চালানো একটি বিমান হামলায় একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে 3 শিশু ও 2 নারী নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা সিটিতে একটি পুলিশ স্টেশনেও হামলা হয়েছে। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন। হামলাগুলো এমন সময় হয়েছে যখন চলতি সপ্তাহের শুরুতে সর্বশেষ জিম্মির মরদেহ উদ্ধার করার পর গাজার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং রোববার পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলার নিন্দা জানিয়েছে এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী কাতারও হামলার নিন্দা জানিয়েছে। ইরানি জনগণ ট্রাম্পের এসব হুমকিতে ভীত নয়, খামেনি। মার্কিন প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্প প্রায়শই যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছেন, কিন্তু ইরানিদের এ ধরনের পদক্ষেপে ভীত হওয়া উচিত নয়। ইরানি জনগণ এসব হুমকিতে ভীত নয় এবং মার্কিন সামরিক ভঙ্গিতেও ভীত হবে না। রোববার 1 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা এ সতর্কবার্তা দেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সতর্ক করে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে। মার্কিন কর্মকর্তারা বারবার যুদ্ধের কথা বলে আসছেন এবং অতীতেও বিমানবাহী রণতরী ও বিমানের কথা বলেছেন। প্রায়শই তারা দাবি করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সহ সব বিকল্প বিবেচনায় রয়েছে। পাল্টা পদক্ষেপে ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার 1 ফেব্রুয়ারি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এ ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, আইআরজিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে তৈরি হওয়া যে কোনো পরিস্থিতির দায়ও ইইউকে নিতে হবে। খবর আনাদলু এজেন্সি ও ফার্স নিউজের। এদিন সংহতি প্রদর্শনের অংশ হিসেবে বিপ্লবী গার্ডদের পোশাক পরে সংসদ অধিবেশনে বক্তব্য দেন স্পিকার গালিবাফ। তিনি জানান, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাল্টা আইনে নির্ধারিত ব্যবস্থার 7 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানি জাতি ও স্বাধীন দেশগুলোকে ভয় দেখানোর জন্য জায়নবাদীরা গণমাধ্যম ব্যবহার করে মানসিক যুদ্ধক্ষেত্র তৈরি করতে চাচ্ছে। তবে ইরানিরা আইআরজিসিকে নিজেদের অংশ মনে করে। এর আগে বৃহস্পতিবার ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমনপীড়নের জবাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। ইউরোপীয় জোটের এই সিদ্ধান্তে এখন চাপ বাড়ছে যুক্তরাজ্যের ওপর, যারা এখনও আইআরজিসিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি। তবে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেবার সম্ভাবনা উন্মুক্ত রেখেছে দেশটি। ইউরোপের এই সিদ্ধান্তকে বড় কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে লেখেন, এই মুহূর্তে বহু দেশ সর্বাত্মক যুদ্ধ এড়ানোর চেষ্টা চালাচ্ছে, অথচ ইউরোপ আগুনে ঘি ঢালছে। 1979-র ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যশীল একটি অভিজাত প্যারামিলিটারি বাহিনী। পৃথক নৌ ও বিমান বাহিনী সহ এর স্থলবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 1,50,000। যুক্তরাষ্ট্র 2019 সালে, কানাডা 2024 সালে এবং অস্ট্রেলিয়া 2025 সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এপস্টেইন নথি প্রকাশ, ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন গেয়েছেন মোদি।
যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে দেশটির সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতা, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। এসব নথির কয়েকটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও এসেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেল নথিতে যেখানে মোদীর নাম এসেছে সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। সেই সময় মোদী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। ইমেলে এপস্টেইন নিজেই এসব তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন বলেছেন, মোদীকে তিনি ইসরায়েল সফরের পরামর্শ দেন, এতে ট্রাম্প খুশি হবেন বলে জানান তিনি। তার পরামর্শেই মোদী ২০১৭ সালে ইসরায়েলে যান বলে দাবি এপস্টেইনের। সেখানে গিয়ে মোদী নাচ গান করেন। ইমেলে এপস্টেইন বলেছেন, মোদী তার পরামর্শ নেন এবং ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলের নাচ গান করেন। মোদীকে নিয়ে এসব নথি প্রকাশ হওয়ার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে। তবে এসব তথ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি দাবি করেছেন, এগুলোর বিশ্বাসযোগ্যতা নেই, এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। পাকিস্তানে কোয়েটাসহ 12টি শহরে হামলা, 2 দিনে 108 জন জঙ্গি নিহতের দাবি নিরাপত্তা বাহিনীর। পাকিস্তান সরকার নিশ্চিত করেছে যে কোয়েটাসহ বালুচিস্তানের 12টি শহরে চালানো হামলা ও পাল্টা অভিযানে অন্তত 37 জন জঙ্গি এবং 10 জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। যদিও দেশটির সেনাবাহিনীর দাবি, শনিবার পাল্টা অভিযানে নিহত জঙ্গির সংখ্যা 67 জন। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলোর মতে, গতকাল সাবান ও পাঁচগুড়ে তাদের অভিযানে আরও 41 জন নিহত হয়েছে এবং এর ফলে 2 দিনে মোট 108 জন নিহত হল বলে বিবিসি উর্দুর খবরে বলা হয়েছে। বিবিসি যে তথ্য পেয়েছে সে অনুযায়ী শনিবারের হামলাগুলোয় 18 জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেননি। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য মতে, খারানে মালাজাই ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান মীর শাহিদ গুলের বাড়িতে হামলার ঘটনায় শাহিদ গুল সহ অন্তত 7 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এই সময় তার বাড়ি ও গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, খুজদারের একটি পরিবারের 11 জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে 3 জন নারী ও 3টি শিশু ছিল। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজধানী কোয়েটা সহ অনেকগুলো শহরে সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। কোয়েটা ছাড়াও মাস্তুং, পাসনি, গোয়াদার, খারান, নস্কি ও মাক শহরে হামলা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু কর্মকর্তা পর্যায়ে জানানো হয়নি। বিবিসি সংবাদদাতা মোহাম্মদ কাজিম জানিয়েছেন, শনিবার সকাল 6টার দিকে কোয়েটায় হামলা শুরু হয়েছিল। এই সময় সন্ত্রাসীরা রেড জোনের কাছে সারিয়াব সড়ক ও হাজারগাঞ্জি থেকে ইধি চক এলাকায় হামলা করে। অন্যদিকে মাস্তুং কারাগারে হামলার ঘটনায় অন্তত 27 জন বন্দী জেল থেকে পালিয়ে গেছে। এছাড়া হামলার সময় নুস্কিতে ডেপুটি কমিশনারের বাসভবন থেকে জিম্মিদের তুলে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারী বালুচিস্তানের ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সি অফিসে হামলা করেছে। তবে সেখানে কতটা ক্ষতি সাধন হয়েছে তার বিস্তারিত এখনও জানানো হয়নি। নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে তাদের অপারেশন হিরোর দ্বিতীয় ধাপ বলে উল্লেখ করেছে। এর আগে 2024 সালের আগস্টেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ তার দায় স্বীকার করেছিল। বালুচিস্তানের বিভিন্ন শহরে এ ধরনের সংঘবদ্ধ হামলা একেবারেই নতুন কিছু নয়। সশস্ত্র ব্যক্তিরা প্রায়শই সেখানে পুলিশ, সরকারি ও নিরাপত্তা বাহিনীর ভবনগুলো সহ বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালায়। তবে এই প্রথমবারের মতো বালুচিস্তানের রাজধানী কোয়েটার ভেতরে এমন হামলা সংঘটিত হয়েছে। খুব ভোরের দিকে কোয়েটায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরের রেড জোন সিল বা বন্ধ করে দেওয়া হয় এবং হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়। সাধারণভাবে কোয়েটাকে তুলনামূলকভাবে নিরাপদ শহর হিসেবেই বিবেচনা করা হয়। শহরকে নিরাপদ রাখতে চারপাশে নিরাপত্তা চৌকি স্থাপন করে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শহরের ভেতরেও বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট রয়েছে। কোয়েটার ভেতরে সাম্প্রতিক এই হামলাগুলো কি নিরাপত্তা ব্যবস্থার কোনো দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি একটি গোয়েন্দা ব্যর্থতা, সেই আলোচনা তৈরি হচ্ছে। ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে যুক্ত মোহাম্মদ শোয়েব বলেছেন, পাকিস্তানের শহরগুলো এতটাই বিস্তৃত যে এই ধরনের ব্যর্থতা যে কোনো জায়গায় ঘটতে পারে, এমনকি ইসলামাবাদেও। তবে নিরাপত্তা সংস্থাগুলোর বিশ্বাস যে দ্রুততার সঙ্গে হামলাকারীদের হত্যা করা হয়েছে তা প্রমাণ করে নিরাপত্তা সংস্থাগুলো তুলনামূলকভাবে বেশি প্রস্তুত ছিল। যুক্ত মোহাম্মদ শোয়েব অবশ্য বলছেন, এই প্রথমবারের মতো প্রাদেশিক রাজধানীর ভেতরে এমন হামলা হয়েছে যা একটি বড় ঘটনা। তার মতে সাম্প্রতিক হামলাগুলোই বিভিন্ন শহরে যেসব স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করলে এটাই স্পষ্ট হয় যে প্রতিটি জেলায় প্রধান সরকারি ও নিরাপত্তা সংস্থার বেশিরভাগ অফিস ও ভবনই টার্গেট করা হয়েছে। তার বিশ্বাস, বালুচিস্তানের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জটি হল রাজনৈতিক। আপনাকে হৃদয় ও মন জয় করতে হবে, শুধু লড়াই নয়, লড়াই হওয়া উচিত চূড়ান্ত পদক্ষেপ, বলেছেন তিনি।